মা, আমি এই বিয়ে করতে পারবো না। যে কাজিনকে ছোটবেলা থেকে বোনের চোখে দেখে এসেছে, হঠাৎ করে তার সাথে বিয়ে, এটা পসিবল না আমার জন্য মা। আর তুমি কি এটা ভুলে গেছো আমার অতীতের কথা? রেহান একদমই এই কথাটা বলে ওঠে রেহালা বেগমের সাথে। রেহানের কথা শুনে রেহালা বেগম বলে ওঠে, এসব তুই কি বলছিস রেহান? সারা বাড়িতে মানুষজন ভর্তি, আর তুই বলছিস এই বিয়ে তুই করবি না? আর অতীতের কথা চিন্তা করেই তোর বিয়ে দিতে চেয়েছি আমি। তুমি আমাকে মিথ্যে কথা বলে গ্রামে এনেছো মা। আমি তো জানতামই না এই বিয়ের কথা। যদি জানতাম তাহলে কোনোদিনই আমি এই গ্রামে আসতাম না। এখন তো জানলি এই বিয়ের কথা, আর যাকে বোনের চোখে আগে দেখতি এখন না হয় বউয়ের চোখে দেখবি। আর ও তো তোর আপন বোন না, মামা তো বোন। আর মামা তো বোনের সাথে বিয়ে হয়। মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি এই বিয়ে করতে পারবো না। এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। রেহান, তুই যদি এই বিয়ে না করিস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। মা, তুমি সব কি বলছো? রেহান বাবা, এই বিয়েটা করতে তুই রাজি হয়ে যা। আমি আমার ভাইকে যে কথা দিয়েছি, এখন যদি তুই এই বিয়েটা না করিস তাহলে আমার ভাইটা কারোর কাছে মুখ দেখাতে পারবে না। গ্রামেরও একটা নাম আছে। আর তুই একবার নিশির কথা ভাব, এই বিয়েটা ভেঙে গেলে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে ভাবার আগে আমাকে জানানো উচিত ছিল তোমার মা। ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, তবে মনে রাখিস এই বিয়ে তুই না করলে তোর মাকে হারাবি। এই কথাটা বলেই রেহালা বেগম দরজাটা খুলে বের হতে নেবে, তখনই রেহান বলে ওঠে, আমি এই বিয়েটা করব, তবে আমার শর্ত আছে। এই বিয়েটা মেনে নিতে আমাকে কিছুটা সময় দিতে হবে। রেহালা বেগম ছেলের মুখে এই কথা শুনে ছেলের কাছে সে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, নিশি খুব ভালো মেয়ে, ও তোকে সুখে রাখবে। আর যার জন্য তুই এত বছর অপেক্ষা করছিস সে কোনোদিন ফিরে আসবে না। সে তোকে ঠকিয়ে চলে গেছে অন্যের হাত ধরে। সে তোকে কোনোদিনই চায়নি। তার জন্য অপেক্ষা করে কেন নিজের জীবনটা নষ্ট করছিস বাবা? এবার তোর জীবনটাকে সুন্দর করে সাজানো দরকার। তোর জীবনটাকে এখন এগিয়ে নিয়ে যেতে হবে, অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। দেখিস একদিন নিশি তোর জীবন থেকে অতীতের সব কালো ছায়া মুছে দেবে। একবার ওকে ভালোবেসে কাছে টেনে নে, দেখিস সব ঠিক হয়ে যাবে। রেহান আর কিছু না বলেই মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে আর চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না মা, কোনোদিনও না। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি ভুলতে। যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসার পরও যখন সে চলে গেছে, তখন নিশি তো অনেক দূর। ও হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তাই নিশিকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। ভালোবেসে একবার ঠকেছি আমি, আর ঠকতে পারবো না, কারণ এবার যার সইতে পারবো না এই ভালোবাসার বেদনা। নিশি আর রেহানের বিয়ে সুষ্ঠু সুন্দরভাবে হলো। নিশি তো মহা খুশি। রেহানকে বিয়ে করে রেহানের উপর নিশির অনেক আগ থেকে ক্রাশ ছিল, কিন্তু নিশি কল্পনাও করতে পারেনি রেহানের সাথে যে ওর বিয়েটা হয়ে যাবে। রেহানকে শুধু নিশি গ্রামে বেড়াতে আসার কারণে ৩-৪ বার দেখেছিল, এর বেশি দেখেনি। এই কয়েকবার দেখেই নিশি রেহানের উপর পুরোই ফিদা। নিশি এক হাত ঘোমটা দিয়ে বসে আছে রেহানের রুমে। পুরো ঘর ফুলের গন্ধে ভরে আছে। লাইট অফ, চারিদিকে বাহারি রঙের মোমবাতি জ্বলছে। চাঁদের আলো আর মোমবাতির আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে। নিশির লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে। বুকটা কেন যেন আজকে একটু বেশি ধুকপুক করছে। অনেক চেষ্টা করছে নিশি এই ধুকপুক কমানোর জন্য, কিন্তু কিছুতেই পারছেই না। অজানা এক ভয় কাজ করছে মনের মাঝে। নিশির স্বপ্নের সেই পুরুষ আজ তার স্বামী ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। দরজায় শব্দ হওয়ার সাথে সাথে নিশি কেঁপে ওঠে, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিস্তব্ধ রুমে রেহানের পায়ের শব্দ স্পষ্ট কানে আসছে নিশির মনে পড়ে গেল মায়ের বলা কথা, বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়। নিশি নিজেকে সামলিয়ে বিছানা থেকে চটজলদি নেমে রেহানকে সালাম করে নেয়। নিশির কাজে রেহান কিছুটা অবাক হয়ে বলে, এটা কি করলে? মা বলেছে বাসর ঘরে স্বামীর পা ধরে সালাম করতে। রেহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এরপর থেকে আর আমাকে সালাম করবে না, কারণ আমাদের ইসলামে পায়ে ধরে সালাম করার জায়েজ নেই। মুখে সালাম দেবে, তাহলে হবে, বুঝছো? জি। একরাশ লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছে নিশি রেহানের সামনে। তার সামনে শ্বাস নিচ্ছি, মনে হচ্ছে কেউ যেন বুকের মাঝে হাতুড়ি পেটাচ্ছে।
তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? রেহান নিশির থেকে 2 কদম পিছিয়ে বলে। নিশিতে লজ্জায় রেহানের দিকে তাকাতেই পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। রেহান ঢোক গিলে বলা শুরু করে। আমি তোমাকে কোনোদিনও হয়তো আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। রেহানের কথা শুনে এবার নিশি রেহানের দিকে তাকায়। এবার আর লজ্জায় নয়, অবাক হয়ে তাকায় রেহানের দিকে। কাপা কাপা গলায় নিশি রেহানকে বলে। মানে ঠিক বুঝলাম না আমি, একটু পরিষ্কার করে বলবেন? দেখো নিশি, আমি জানি তুমি এটা শোনার পর হয়তো ভেঙে পড়বে, কিন্তু আমি এই বিয়েটা করতে চাইনি। করতে চাননি মানে? তার মানে আপনি বলতে চাইছেন আপনি নিজের ইচ্ছেতে বিয়েটা করেননি? না, মা আমাকে বাধ্য করেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েটা করতে বাধ্য করেছে। নিশি কি বলবে কিছুই বুঝতে পারছে না। ধপ করে বেডে বসে পড়ে রেহানের দিকে তাকিয়ে বলে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে যার জন্য আমাকে মেনে নিতে পারছেন না? আমি তোমার সাথে আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না। নিশির হঠাৎ করে কেন জানি রাগ উঠে যায়, আর বেড থেকে উঠে রেহানের কলার চেপে ধরে বলে। কিসের পার্সোনাল বিষয়? কিসের পার্সোনাল বিষয়? আমি আপনার স্ত্রী, এখন আপনার লাইফে কে আছে না আছে তা আমার জানা খুব দরকার। যার জন্য আপনি আমাকে মেনে নিতে পারছেন না তার কথা জানা দরকার। মানছি আপনি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছেন, কিন্তু এখন আমি আইনগত আর ইসলামের শরীয়ত মতে আপনার স্ত্রী, তাই আপনার সব কিছু জানার অধিকার আছে। রেহান কিছুটা ভড়কে যায় নিশির ব্যবহারে। কিছুটা রাগ নিয়ে নিশিকে বলে। কি করছোটাকে নিশি? আমার কলার ছাড়ো। নিশি কলার না ছেড়ে রেহানের কলারটা ধরে নিজের আরেকটু কাছে এনে বলে। কেন কলার ছাড়বো? আপনি আমার স্বামী, তো আপনার কলার ধরবো না তো কি অন্য কারোর স্বামীর কলার ধরবো? শুনুন মিস্টার রেহান আহমেদ, আপনি এটা ভাববেন না আপনার প্রেমিকা আছে বলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব আর বলবো চান তাকে বিয়ে করে নেন। তা হবে না, এত সহজে আমি আপনাকে ছাড়ছি না, বুঝছেন? নেন, এবার আপনার কলার ছেড়ে দিলাম। রেহান নিশির সামনে তুড়ি বাজাতেই নিশি নিজের কল্পনার জগৎ থেকে ফিরে আসে। কোথায় হারিয়ে গেলে? কিছু তো বলো। এতক্ষণ যা বলেছি ওনাকে সব কল্পনা ছিল আমার। কি হলো? কথা বলছো না কেন? কি বলবো, সব তো আপনি বলে দিলেন। নিশি, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি চেষ্টা। রেহানকে আর কিছু বলতে না দিয়ে নিশি বলে ওঠে। থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আপনি শুয়ে পড়েন, আমি নিচে শুয়ে পড়ব। না, তুমি বেডে থাকো, আমি সোফায় ঘুমাচ্ছি। নিশি আর কিচ্ছু বলে না, ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে রেহান ফ্রেশ হতে চলে যায়। নিশি মুখে বালিশ গুজে নিঃশব্দে কান্না করছে। ওর এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু রেহান সব শেষ করে দিল। রেহান ফ্রেশ হয়ে আসতেই নিশি কান্না থামিয়ে ঘুমানোর ভান করে। রেহান ও নিশির দিকে এক পলক তাকিয়ে চুপচাপ সোফাতে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি চোখ মেলে তাকায় আর মনে মনে বলে। এত সহজে আমি হার মানব না। যেই শাকচুনি আপনার জীবনে থাকুক না কেন, তাকে আপনার জীবন থেকে সারা জীবনের জন্য মুছে দিয়ে নিজেকে আপনার জীবনে আনবো। আপনি আমার স্বামী, আপনাকে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না, কিছুতেই না। এত সহজে আমি আপনাকে ছাড়বো না। সকালের মিষ্টি রোদের আলো নিশির চোখে পড়তেই নিশির ঘুম ভেঙে যায়। নিশির শরীরটা টান টান করে উঠে বসার সাথে সাথে নিশির চোখ যায় রেহানের দিকে। নিশি এক ধ্যানে রেহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে। আহারে, কি সুন্দর করে ঘুমাচ্ছে লোকটা, কোনো চিন্তাই নেই। চিন্তা থাকবে কি করে? সব চিন্তা যে আমাকে দিয়ে নিজে শান্তি মতো ঘুমাচ্ছে। আচ্ছা, ওনার গার্লফ্রেন্ড দেখতে কি আমার থেকে সুন্দর? ওই শাকচুনিটা কিরকম দেখতে আল্লাহই জানে। আচ্ছা, আদৌ কি ওনার গার্লফ্রেন্ড আছে? কালকে রাতে তো ওনাকে ওনার কথার মাঝে থামিয়ে বলে দিয়েছি, যা বোঝার বুঝে গেছি আমি। ধুর, ভাল লাগে না, সব মুসিবত কি আমার কপালেই এসে পড়ে। নিশি একরাশ রাগ নিয়ে বেড থেকে নেমে ব্যাগ থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে নিশি একটা লাল কাতানের শাড়ি পরে বের হয় ওয়াশরুম থেকে। চুল ছাড়তে ছাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিশি ভেজা চুল ছাড়ার সময় চুলের পানি কিছুটা রেহানের মুখের উপর গিয়ে পড়ে, যার জন্য রেহানের ঘুমটাও ভেঙে যায়। রেহান চোখ মেলে তাকাতেই নজর পড়ে সদ্য গোসল করা নিশির ওপর, যার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। চুলের পানি পড়ার কারণে নিশির ব্লাউজের একটা সাইড ভিজে গেছে। রেহান শোয়া থেকে উঠে বসে। রেহান নিশিকে যতবার দেখেছে
এতটা গভীরভাবে দেখেনি নিশিকে, দেখার প্রয়োজন বোধ করেনি। তাই হয়তো নিশির মায়াবী চেহারাটা ভালো করে দেখেনি রেহান। কিন্তু আজ রেহান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আয়নাতে পড়া নিশির মুখের দিকে। কেন জানি রেহানের নিশির মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগছে। রেহানের এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে। গোসল করার পর কি প্রত্যেক নারীদের এমন স্নিগ্ধ আর মায়াবী লাগে নাকি এটা শুধুমাত্র নিশির ক্ষেত্রে? নিশি হালকা কিছুটা সাজুগাজু করে পেছন ফিরে তাকাতেই দেখে রেহান ঘোর লাগা চোখে তাকিয়ে আছে ওর দিকে। প্রথমে নিশি কিছুটা লজ্জা পেলেও পরক্ষণে নিশি ছোট ছোট চোখ করে রেহানের দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে এভাবে তাকিয়েছেন কেন? কোনোদিন সুন্দরী মেয়ে দেখেননি? নিশির কথায় রেহানের ধ্যান ভাঙে আর বলে ওঠে, মানে হলো এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? মানে হলো এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? আমার মুখে কি কিছু হয়েছে যার জন্য আপনি এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন? অবশ্য আমি সুন্দরী, তাকাতেই পারেন আমার দিকে। কি তুমি নিজেকে সুন্দর মনে করো নাকি? অবশ্যই আমি নিজেকে সুন্দরী মনে করি। আপনার কোনো সন্দেহ আছে নাকি? জানেন গ্রামে আমার জন্য কত ছেলে পাগল ছিল? সারা দিন আমার পিছু পিছু কত ছেলেরা ঘুরতে হিসাব ছিল না। ও সরি, আপনি জানবেন কি করে? আপনি তো আর আমাদের গ্রামে থাকতেন না। কেমন ছেলেটা যে ঘুরতো তোমার পেছনে তা আমি ভালো করে বুঝতে পারছি। আর হ্যাঁ, আমার সামনে এমন ভাবে ঘোরাফেরা করবে না একদম। কিভাবে ঘুরছি আপনার সামনে? নিচের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। এ কথা বলে রেহান তাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আর নিশি নিজের দিকে তাকিয়ে পুরাই ভরকে যায়, কারণ বুকের এক সাইডে শাড়িটা সরে গিয়েছে। নিশি তাড়াতাড়ি করে শাড়িটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। লুচু কোথাকার, নজর ভালো না এই বেটার। তার জন্যই তো এমন বেহায়ার মতো তাকিয়েছিল। ঠিক এমন সময় দরজায় শব্দ হয়। নিশি গিয়ে দরজা খুলে দিয়ে দেখে রাহি দাঁড়িয়ে আছে। রাহি রেহানের ছোট বোন, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। নিশিকে দেখে রাহি বলে ওঠে, ওয়াও নিশু আপু, তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। চা, এভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা লাগে না? আর লজ্জা পেতে হবে না, চলো মা ডাকছে তোমাকে নিচে। আচ্ছা চলো। ভাইয়া কি ওয়াশরুমে? আচ্ছা তুমি চলো। এদিকটা রেহান ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে আনমনে বলে ওঠে, আসলে তুমি অনেক সুন্দরী, রাখলে আরো ভয়ঙ্কর সুন্দর লাগে। কথা বলে মুস্কি হেসে ওঠে রেহান। কিন্তু পর মুহূর্তে রেহান নিজের কথা বুঝতে ভীষণভাবে অবাক হয় আর মুখের হাসিটা মলিন হয়ে যায়। নিশি ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। কোনো কাজ করতে হচ্ছে না নিশিকে, শুধু ফ্যাল নয়নে তাকিয়ে আছে। হঠাৎ করে রেহালা বেগম নিশির হাতে ধোয়া ওঠা কফির মগ ধরিয়ে দিয়ে বলে, রেহানকে কফিটা দিয়ে আসবি মা? ঠিক আছে ফুপি। এখনো ফুপি ডাকবি নাকি? আজ থেকে মামনি বলে ডাকবি, কেমন? আচ্ছা মামুনি। নিশি কফির মগটা নিয়ে ঘরে ঢুকে দেখে রেহান রুমে নেই। নিশি ভাবলো হয়তো ব্যালকনিতে আছে রেহান। নিশির ভাবনা তাই ঠিক হলো। রেহান গ্রিলে হাত দিয়ে দূরের অরণ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কিছু একটা ভাবছে। নিশি রেহানের পাশে গিয়ে দাঁড়িয়ে রেহানের দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। হঠাৎ কারো কণ্ঠ শুনতেই রেহান চমকে যায়। চমকে পাশে ফিরতেই রেহানের হাতে লেগে কফির মগটা থেকে কিছুটা কফি নিশির হাতে পড়ে যায়। গরম কফি হাতে পড়ার কারণে নিশি আর্তনাদ করে ওঠে। রেহান তাড়াতাড়ি করে নিশির হাত থেকে কফির মগটা নিয়ে বলে, সরি নিশি, আমি দেখিনি যে তুমি আমার পাশে কফি নিয়ে দাঁড়িয়ে আছো। না না, আমি ঠিক আছি। কি ঠিক আছে? তুমি হাতে গরম কফি পড়েছে আর তুমি বলছো ঠিক আছে? চলো আমার সাথে। রেহান নিশির হাতটা ধরে বেডে এনে বসায় আর কফির মগটা সেন্টার টেবিলে রেখে বলে, এখানে চুপ করে বসো, আমি আসছি। রেহান ফার্স্ট এড বক্সটা এনে নিশির পাশে বসে আর নিশির লাল হয়ে যাওয়া জায়গাতে মলম লাগিয়ে দেয়। নিশি হালকা আর্তনাদ করে ওঠাতে রেহান ফু দিয়ে মলম লাগাতে থাকে। নিশি পলকহীন দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রেহান মুখ তুলে নিশির দিকে তাকিয়ে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? এটা করা কি খুব দরকার ছিল আমার সাথে? কি করেছে আমি? দেখো নিশি, আমি তার জন্য সরি বললাম তো। আপনি কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলেন বলেন তো? আপনি চাইলেই বিয়েটা না করতে পারতেন। আমি তো মেয়ে, তাই নিরুপায় হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে।
কিন্তু আপনি তো চাইলে মামনিকে বোঝাতে পারতেন যে আপনার গার্লফ্রেন্ড আছে আর আপনি আমাকে বিয়েটা করতে চান না। গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড আছে কে বললো তোমাকে? কেন? এটার জন্য তো আপনি এই বিয়েটা মেনে নিতে পারছেন না। আমি বিয়েটা এখন মেনে নিই ঠিকই, কিন্তু মেনে নিতে কতক্ষণ? আমি অবশ্যই বিয়েটা মেনে নিব, ততদিন না হয় আমাকে একটু সময় দাও। মানে আপনার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বিয়েটা মেনে নিয়েছেন? আমার গার্লফ্রেন্ড আছে কি নেই এটা নিয়ে তোমাকে চিন্তা না করলেও চলবে। আপাতত আপাতত তুমি তোমার চিন্তা করো। কথাটা বলে রেহান ঘর থেকে বের হয়ে যায়। আর নিশি, সে তো হাঁ করে বসে আছে রেহানের কথা শুনে। এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আমি শিওর। রেহানা বেগম নিশিকে নিচে নামার জন্য ডাক দিতেই নিশি নিচে নেমে ডাইনিং টেবিলে বসে রেহানের পাশে। রেহানা বেগম বলে ওঠে, রেহান, কালকে কিন্তু নিশিদের বাড়িতে যেতে হবে, মনে রাখিস। হুম। আর নিশিমা, সবকিছু গুছিয়ে নিস, কেমন? আচ্ছা মামনি। রেহান ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। সারাদিন রেহান আর বাড়ি ফিরেনি। রেহান মাকে একবার ফোন করে বলেছে লেট হবে, এই পর্যন্তই। 10:30টায় রেহান বাড়ি ফিরে এসেই বিছানায় শুয়ে পড়ে। রেহানের শোয়া দেখে নিশি বলে ওঠে, এ কি, আপনি বিছানায় শুয়ে পড়লেন কেন? তো কই শুভ? কই শুভ মানে? সোফায় শোবেন গতকালের মতো? পারবো না সোফায় ঘুমাতে, সোফাতে আমার ঘুম আসে না, অভ্যেস নেই আমার। তাহলে আপনি বিছানায় ঘুমালে আমি কই ঘুমাবো? রেহান এবার উঠে বসে নিশির দিকে তাকিয়ে বলে, আমার বিছানাটা অনেক বড়, এই বিছানায় কমপক্ষে 3 জন শুতে পারবে, আর তুমি বলছো কোথায় ঘুমাবে? আপনার সাথে এক বিছানায় ঘুমাবো, আপনার কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা হবে না, চুপচাপ শুয়ে পড়ো আর আমাকে একটু ঘুমাতে দাও। বলেই রেহান ওপাশে ফিরে শুয়ে পড়ে। নিশিও গুটি গুটি পায়ে বিছানার এক পাশে এসে জড়সড় হয়ে শুয়ে পড়ে। গভীর রাতে নিশির কেন জানি মনে হচ্ছে ওর দিকে কেউ তাকিয়ে আছে, কিন্তু নিশি চোখ খুলে তাকিয়ে দেখে রেহান ঘুমিয়ে আছে। এক ধ্যানে ঘুমন্ত রেহানের দিকে নিশি তাকিয়ে আছে। নিশির ইচ্ছে করছে রেহানের কপালে পড়ে থাকা চুলগুলো ছুঁয়ে দিতে, কিন্তু এটা নিশি করতে পারবে না, ওর যে সে অধিকার নেই। তাই নিশি রেহানের দিকে হাত বাড়ালে আবার হাতটা নিয়ে এসে পড়ে। নিশি ওপাশ ফিরতে রেহান চোখ মেলে তাকায় আর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, আমি জানি নিশি, তুমি আমাকে মনে মনে পছন্দ করো, সেটা আমি অনেক আগে বুঝতে পেরেছি, কিন্তু তখন পাত্তা দিতাম না তোমাকে, কারণ তখন অন্য কেউ ছিল আমার লাইফে, তাই পাত্তা দেওয়ার প্রশ্নই ছিল না। কিন্তু এখন যে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর ভাবলে তো হবে না। এখন যে আমার লাইফে অন্য একজন আছে আমার স্ত্রী হয়ে, তাকে নিয়ে ভাবতে হবে, কিন্তু তার জন্য আমার অনেকটা সময় লাগবে। নিশিকে আমাকে সেই সময়টা দিবে, নাকি ও আমাকে ছেড়ে চলে যাবে? না, নিশা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে ওকে নিজের করে নিতে হবে। সকাল সকাল নিশি ব্রেকফাস্ট করে সব কিছু গুছিয়ে নেয়। একটু পরেই রওনা দেবে নিশির বাড়ির উদ্দেশ্যে। নিশি রুমেই শাড়ি চেঞ্জ করছে, কারণ রেহান অনেক আগেই রেডি হয়ে নিচে চলে গেছে, তাই নিশি আর ওয়াশরুমে না গিয়ে রুমে শাড়ি পরেছে। নিশি শাড়ির কুচিটা ঠিক করে পেটি গুছতে যাবে, আর ঠিক সেই সময় হঠাৎ করে দরজা খুলে রেহান ঘরে প্রবেশ করে। রেহানকে দেখে নিশি অপ্রস্তুত হয়ে পড়ে, যার কারণে হাত থেকে শাড়িটার নিচে পড়ে যায়। রেহান তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে নিশির দিকে, আর এদিকে নিশি রেহানকে দেখে দিল এক চিৎকার। রেহান তাড়াতাড়ি গিয়ে নিশির মুখ চেপে ধরে বলে, আস্তে আস্তে এভাবে চিৎকার করছে কেন? মানুষজন শুনলে কি ভাববে? নিশি রেহানের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে উল্টো দিক ফিরে শাড়িটার নিচ থেকে তুলে ভালো করে গায়ে জড়িয়ে বলে, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে ধুম করে রুমে চলে আসলেন, আর আসলেনই যখন নক করে আসা দরকার ছিল না নাকি? রেহান অবাক হয়ে বলে, আমার রুমে আমি আসবো, তাতে নক করে আসতে যাবো কেন? আপনার রুম সেটা তো আমিও জানি, কিন্তু এখন এই রুমে একটা মেয়ে থাকে, তাই আপনার উচিত ছিল নক করে আসার। এখন যদি নক করে আসতেন তাহলে এমন বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হতো না আপনাকে। রেহান নিশির ব্যাপারটা বুঝতে পেরে উল্টো দিক ফিরে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এই অবস্থায় থাকবে, আর ওয়াশরুম রেখে তুমি এখানে কেন চেঞ্জ করছো? ওয়াশরুমে চেঞ্জ করলে অসুবিধা হয় তাই রুমে করছিলাম। আর কে জানতো আপনি ধুম করে এভাবে চলে আসবেন? আপনি তো চলে গিয়েছিলেন নিচে, তাহলে আবার ফিরে এলেন কেন? আসলে গাড়ির চাবিটা নিতে ভুলে গিয়েছিলাম, আর তুমি শব্দ আমার উপর দিচ্ছ কেন? যদি তুমি দরজাটা বন্ধ করে চেঞ্জ করতে, তাহলে তো আর আমি এইভাবে ধুম করে আসতে পারতাম না।
আর না আমি তোমার কিছু দেখতে পারতাম। তাই এটা সম্পূর্ণ তোমার দোষ, আর তোমার দোষে এমনটা হয়েছে। রেহান আর কিছু না বলেই গাড়ির চাবিটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর নিশি, সে তো ব্যাককলের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিৎকার করে ওঠে। আমার সব শেষ। নিশি অনেকটা সময় নিয়ে রেডি হয়ে নিচে নামলো। নিশির খুব লজ্জা লাগছে রেহানের সামনে পড়তে। নিশি সদর দরজার সামনে আসতেই দেখে রেহান গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপছে আর মুস্কি মুস্কি হাসে। নিশি নাক ফুলিয়ে রেহানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, চলুন। এতক্ষণ লাগলো সাজতে? বসে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। কিন্তু আপনি তো দাঁড়িয়ে আছেন। এতক্ষণ বসেছিলাম, তুমি আসছো না দেখে গাড়ি থেকে নেমে আসলাম। কি এত সাজলে হ্যাঁ, যে 40 মিনিট পার করে দিলে? রেহান নিশির নিচ থেকে উপর পর্যন্ত চোখ বোলায়। মেরুন কালারের শাড়ি পরেছে, নিশি হালকা সেজেছে, তাতেই নিশিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কোমর পর্যন্ত ঘন রেশমি কালো চুলগুলো হাতে প্যাচ খোপা করেছে, খোপা কাঠি দিয়ে আটকানো যাতে খুলে না যায়। ছোট ছোট চুলগুলো খোপা থেকে বের হয়ে আছে। রেহানের খুব ইচ্ছে করছে নিশির কপাল থেকে ছোট চুলগুলো সরিয়ে দিতে। রেহানের এমনভাবে তাকানো দেখে নিশি তো লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ আগের ঘটনাটা নিশির মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। রেহান মুস্কি হেসে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে, আর লজ্জা পেতে হবে না। রেহান এই কথাটা বলেই গাড়িতে উঠে বসল। নিশি মনে মনে বলে ওঠে, লুচ্চাই বেড়া, লজ্জা পেতে হবে না বলে তো আবার লজ্জা দিয়ে ফেলিস। রেহান গাড়ির দরজা খুলে বলে, কি হলো, উঠো। উঠছি। নিশি গাড়ির পেছনের দরজা খুলতে যাবে, তখনই রেহান বলে ওঠে, আরে তুমি গাড়ির পিছনে দরজা খুলছো কেন? আমি সামনের দরজা যে খুলে দিলাম বসার জন্য, তাকে তুমি দেখোনি? আমি পিছনে বসবো। আমি কি তোমার ড্রাইভার লাগে যে তুমি পিছনে বসবে আর আমি গাড়ি চালাবো? আমি কখন বললাম আপনি আমার ড্রাইভার? আপনি তো আমার স্বামী। তাহলে সামনে এসে বসো। কিন্তু তুমি কি সামনে এসে বসবে এত ভাবনা ধরে? বসে বসে এভাবে বলার কি আছে? আজ চুপ। নিশি গাল ফুলিয়ে চুপচাপ গাড়িতে এসে বসে। রেহান মুস্কি মুস্কি হাসছে আর গাড়ি ড্রাইভ করছে। নিশি আর চোখে বারবার রেহানকে দেখছে। রেহানের মুস্কি হাসা দেখে মনে মনে বলে, এই লোক এভাবে হাসছে কেন? নিশ্চয়ই সকালের লজ্জাজনক ঘটনাটা মনে করে হাসছে। নিশি আবারও রেহানের দিকে আর চোখে তাকায়। নিশি আর চোখে তাকানো এবার রেহান ধরে ফেলে বলে, এইভাবে আর চোখ আমার দিকে তাকানোর কি আছে? বলছিলাম না। নিশি রেহানের কথা শুনে থতমত খেয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে নজর গাড়ির বাইরে দিয়ে বলে, আপনার দিকে আমি কোন দুঃখে তাকাতে যাব? আজ চুপ। যে দুঃখেই তাকাও না কেন, আমি কিন্তু স্পষ্ট দেখলাম তুমি কেমন আর চোখে তাকিয়ে আমাকে দেখছিলে। তাহলে আপনি কেন এভাবে মুচকে মুচকে হাসছিলেন বলেন? কখন হাসলাম আমি? আমি আর চোখে তাকিয়ে দেখেছি আপনি মুচকে মুচকে হাসছিলেন। ও, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি আমার দিকে আর চোখে তাকিয়েছিলে? আর চোখে না তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখো আমাকে, আমি কিন্তু মাইন্ড করবো না। আর চোখে তাকালে তো চোখ ব্যথা করবে তোমার, তারপর আমাকে টাকা গুনতে হবে তোমার চোখ ঠিক করার জন্য। ইচ্ছা করে এমন করছে আমার সাথে এই বদলো। দাঁড়া, দেখাচ্ছি মজা। নিশি রেহানের দিকে ফিরে বলে, ঠিক আছে, আর চোখে আপনার দিকে তাকাবো না। এবার ভালো করেই তাকাবো, একেবারে সামনাসামনি। নিশি রেহানের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, কিন্তু এবার রেহানের কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। এভাবে যদি কেউ কারো দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে তাহলে অস্বস্তি ফিল হবে, এটাই স্বাভাবিক। তাই রেহান নিশিকে বলে, নিশি, অন্যদিকে তাকাও, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। বারে, আপনিই তো বললেন আপনার দিকে ভালো করে তাকিয়ে থাকতে। তাকিয়ে থাকতে বলেছি বলে কি এইভাবে তাকিয়ে থাকবে নাকি? আমি এভাবেই তাকিয়ে থাকবো, আপনি চুপচাপ ড্রাইভ করুন গাড়ি। নিশি, ভালো হচ্ছে না কিন্তু। পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমার দোষ। গাড়ি আপনি চালাচ্ছেন, দুর্ঘটনা ঘটলে আপনার দোষ হবে। আর দুর্ঘটনা হবে কেন? আপনি মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করলে দুর্ঘটনা হওয়ার কথা না। নিশি কথাটা বলার সাথে সাথে রেহান জোরে গাড়ি ব্রেক করে। নিশির তো প্রাণ যায় যায় অবস্থা। আরে, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এভাবে কেউ গাড়ি থামায়? যদি কিছু হয়ে যেত তাহলে? কিছু হয়নি তো। এই কথাটা বলে রেহান গাড়ি থেকে বের হয়ে পড়ে। নিশি মনে মনে ভাবে, এই রে, বেশি বেশি করে ফেলেছি। যদি গাড়ি থেকে বের করে দেয় আমাকে, তখন কি হবে? নিশি চিৎকার করে বলে, কি হলো? গাড়ি থেকে বের হলেন কেন? আমি আর আপনাকে বিরক্ত করব না, প্রমিস। রেহান মুচকি হেসে নিশির দিকে তাকিয়ে বলে, তুমি বসো,
আমি ফল আর মিষ্টি কিনে নিয়ে আসি। ও আচ্ছা, এর জন্য গাড়ি থেকে নেমেছেন? কেন, তুমি কি ভেবেছিলে? কিছু না, আপনি যান। গাড়িতে বসে থাকো, আমি যাব আর আসবো। আচ্ছা। গাড়িতে বসে নিশি ব্যস্ত শহরটা দেখে যাচ্ছে। কেউ কাজের তাড়ায় ছুটছে, কেউ বা চায়ের স্টলে বসে গল্প করছে। ছোট ছোট বাচ্চারা বই খাতা নিয়ে বিদ্যালয়ে ছুটছে। হঠাৎ করে নিশির চোখ যায় এক দম্পতির ওপর। একে অন্যের হাত ধরে কি সুন্দর করে রাস্তা পার হচ্ছে। দৃশ্যটা দেখে নিশির ঠোঁটে হাসি ফোটে। এই সুন্দর দৃশ্যটা দেখে নিশির মনে ইচ্ছে জাগছে রেহানের হাত ধরে হাঁটার, কিন্তু রেহান তো ওকে এখনো মেনেই নেয়নি। এটা ভাবতেই নিশির ফুরফুরে মনটা খারাপ হয়ে গেল আবার। রেহান গেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এখনো ফিরছে না। তাই নিশি গাড়ির দরজার কাজটা সম্পূর্ণভাবে খুলে মুখটা বাহিরের দিকে বের করে নেয়। হঠাৎ করে নিশির চোখে পড়ে একটা ফুলের দোকান। সারা দোকানে বেলি ফুলের মালা দিয়ে ভরা। নিশির বেলি ফুল খুব পছন্দ। যখনই ও শাড়ি পরত তখনই খোপায় বেলি ফুলের মালা দিত, কিন্তু এখন কি করে দেবে সে? বেলি ফুলের মালাকে এনে দেবে তাকে? নিশি চোখ মুখ অন্ধকার করে সোজা হয়ে বসে ফুলগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কখন যে রেহান নিশির পাশে এসে বসেছে নিশি টেরই পায়নি। রেহান নিশির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে মনে মনে বলে, এ আবার কোন দুনিয়াতে চলে গেল? আমি যে ওর পাশে এসে বসেছি ওর খেয়ালই নেই। রেহান নিশির দিকে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করে নিশির দৃষ্টি আসলে কোথায়, আর কে এমন চিন্তা করছে। রেহান বুঝতে পারে যে নিশির ফুলের দোকানের দিকে তাকিয়ে আছে। রেহান আস্তে করে নিশির ঘাড়ের কাছে মুখ নিয়ে বলে, চাই বুঝি বেলি ফুলের মালা? রেহানের কণ্ঠস্বর শুনে নিশি চমকে উঠে পাশে ফিরে রেহানকে দেখে বলে, আপনি আপনি কখন এলেন? এসেছে এক সময়। এতক্ষণ লাগে আসতে আপনার? আমার লাগে। আচ্ছা, এবার চলুন তাড়াতাড়ি, নাকি এই গাড়িতে বসেই সময় কাটাবো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞেস করেছিলেন? কিছু না, তুমি বসো, আমি আসছি। আরে, আবার আপনি কোথায় যাচ্ছেন? আরে, এই লোক এত লেট করে আসলো আর এখন আবার কোথায় চলে গেল? দূর, ভাল লাগে না। নিশি বাহিরে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে রেহান ওই ফুলের দোকানে যাচ্ছে। আরে, উনি আবার ফুলের দোকানে কেন যাচ্ছেন? রেহান 5টা বেলি ফুলের মালা কিনে এনে গাড়িতে এসে বসে। নিশির হাতে বেলি ফুলের মালাগুলো দিয়ে বলে, আমাকে কেন এগুলো দিলেন? কেন, তোমার চাই না বুঝি? না চাই, কিন্তু আপনি বুঝলেন কি করেছে আমার বেলি ফুলের মালা চাই এখন? যেভাবে ফুলগুলোর দিকে তাকিয়েছিলে, যে কেউ দেখলে বুঝতে পারবে। কিন্তু এতগুলো আনলেন কেন? এতগুলো দিয়ে আমি কি করব? রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। নিশি 2টা মালা হাতে নিয়ে লুকিং গ্লাসে রেখে দিয়ে বলে, এই যে, কাজে লেগে গেল। আর ধন্যবাদ। রেহান মুস্কি হাসি দেয়, কিন্তু কিছু না বলে গাড়ি চালাতে শুরু করে। নিশি তো মহা খুশি বেলি ফুলের মালা পেয়ে। একটা মালা নিয়ে খোপায় দিতে যাবে, তখনই গাড়িটা ঝাঁকি দিয়ে ওঠে। বেচারি নিশির খোপা খুলে যায়। নিশি রেহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, একটু গাড়িটা এক সাইডে থামাবেন প্লিজ? কেন? একটু থামান না প্লিজ। ওকে। রেহান কিছুক্ষণ ড্রাইভ করে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামায়। রেহান গাড়ি থামিয়ে নিশির দিকে নজর দেয়। নিশির রেশমি ঘন কালো চুলগুলো আবার হাত ব্যাস খোপা করে। খোপাতে কাটি দিয়ে দেয় যাতে না খুলে যায়। রেহান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নিশির দিকে। ভালোই লাগছে নিশির এই রূপ রেহানের কাছে। নিশি এবার একটা বেলি ফুলের মালা নিয়ে খোপায় বাঁধার চেষ্টা করছে, কিন্তু ভালো করে পারছে না। তার জন্য নিশির ভ্রু জুড়ে কুঁচকে রয়েছে। নিশির মুখে বিরক্তির ছাপ স্পষ্ট লক্ষ্য করছে রেহান, তাই নিজেই বলে ওঠে, আমাকে দাও, আমি বেঁধে দিচ্ছি মালাটা। নিশি অবাক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলে, আপনি বেঁধে দিবেন? দাও। নিশিও বাধ্য মেয়ের মতো রেহানের দিকে পিঠ ফিরিয়ে বসে। রেহান মালা নিয়ে নিশির খোপায় লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। নিশির চোখ বন্ধ করে রেখেছে। খোপাতে মালা লাগানোর জন্য বারবার রেহানের হাত নিশির ঘাড় স্পর্শ করছে, আর তাতে নিশির ভেতরে তোলপাড় হতে শুরু করেছে। হঠাৎ করে রেহানের কণ্ঠ ভেসে আসে, ক্লিপ আছে তোমার কাছে? হুম। নিশি ব্যাগ থেকে ক্লিপ বের করে রেহানকে দেয়। রেহান ক্লিপটা নিয়ে ভালো করে খোপাতে বেলি ফুলের মালাটা লাগিয়ে দেয়। রেহান নিশির কাছ থেকে চলে আসার সময় রেহানের নজর পড়ে নিশির সাদা ধবধবে খোলা পিঠে, যার এক সাইডে একটা কালো কুচকুচে তিলটা স্পষ্ট ফুটে উঠেছে। রেহানের খুব ইচ্ছে করছে নিশির তিলটাতে ছুঁয়ে দিতে।
যেই ভাবা সেই কাজ। রেহান নিশির তিলটা ছুতে যাবে, ঠিক সেই সময়ে নিশি ঘুরে বসে। রেহানও অপ্রস্তুত হয়ে পড়ে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে স্টিয়ারিংয়ের ওপর হাত রাখে আর জোরে একটা শ্বাস নেয়। নিশি হাত দিয়ে খোপাটা দেখে নেয় ভালোভাবে মালাটা লাগানো হয়েছে কিনা। মালাটা খুব সুন্দর করে লাগানোর জন্য নিশি অবাক হয়ে রেহানের দিকে তাকিয়ে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে মালাটা পরিয়ে দিলেন? আর আগে কি কাউকে কখনো মালা পরিয়ে দিয়েছিলেন? এই কথাটা শোনার সাথে সাথে রেহানের জল শক্ত হয়ে যায়, নাকের পাটা ফুলে ওঠে। রেহানের কোনো জবাব না পেয়ে নিশি আবারও বলে ওঠে। কি হলো বলছেন না? রেহান এবার নিশির দিকে ফিরে তাকায়। নিশি রেহানের চোখের দিকে তাকাতেই আটকে ওঠে, কারণ রেহানের চোখ জোড়া লাল হয়ে আছে। রেহান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এত কথা কেন বলো তুমি? চুপচাপ থাকতে পারো না? নাকি কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না? কোনটা? আমি কোথায় এত কথা বললাম? আমি তো জাস্ট আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি কাউকে কোনোদিন খোপায় মা। নিশি, তোমাকে আমি চুপ করে থাকতে বলেছি। কথা কানে যায় না? চুপচাপ বসে থাকো, আর একটা কথা বললে তোমাকে গাড়ি থেকে বের করে দিব। নিশির ফুরফুরে মনটা নিমিষে খারাপ করে দিল রেহান। নিশি মাথা নিচু করে চুপচাপ বসে থাকে, আর অন্যদিকে রেহান গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে থাকে। কেউ কোনো কথা বলছে না, গাড়িতে নীরবতা পালন হচ্ছে। নিশি মাথাটা সিটে হেলাত দিয়ে রেখেছে। কখন যে নিশির চোখটা লেগে যায় ও টেরই পায়নি। অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করার পর নির্দিষ্ট স্থানে এসে গাড়ি পৌঁছায়। রেহান নিশির দিকে ফিরে ডাকতে যাবে, তখনই দেখে নিশি ঘুমিয়ে আছে। রেহান মুস্কি একটা হাসি দিয়ে নিশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আলতো হাতে কানে গুজে দিয়ে নিশিকে স্পষ্ট ভয়েসে বলে, নিশি, উঠো, চলে এসেছি আমরা। নিশি, আয় নিশি। রেহানের ডাক নিশির কানে পৌঁছাচ্ছে না দেখে রেহান আলতো করে নিশির দুগালে চড় দেয়। নিশি, উঠো। নিশি চোখ খুলতেই রেহানকে দেখে তাড়াতাড়ি সোজা হয়ে বসে। গাড়ি থেকে নামো, চলে এসেছি আমরা। নিশি আগে গাড়ি থেকে নামে। রেহান গাড়িটা পার্ক করে গাড়ি থেকে বের হয়। নিশি মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর রেহানের অপেক্ষা করছে। রেহান নিশির দিকে তাকিয়ে দেখে নিশির শাড়ির আঁচলটা নিচে পড়ে আছে, আর যার কারণে নিশির ধপধপে সাদা পিঠটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। রেহানের ভ্রুদয় কুঁচকে এলো নিশিকে এমন অবস্থায় দেখে, আর বিড়বিড় করে বলে ওঠে, হে মেয়ে, এমন ব্লাউজ কেন পরেছ? যে ব্লাউজ পরলে পিঠ দেখা যায়? কোনো কমন সেন্স নেই এই মেয়ের মাথায়। রেহান নিশির কাছে গিয়ে নিশির শাড়ির আঁচলটা তুলে নিশির কাঁধ বরাবর ভালো করে মেলে দেয়, যাতে করে পিঠটা না দেখা যায়। রেহানের এমন কাজে নিশি অবাক হয়ে রেহানের দিকে তাকাতেই রেহান বলে ওঠে। ভেতরে চলো। রাতে ডিনার করে ড্রয়িং রুমে বসে নিশি কাজিনদের সাথে আড্ডা দেওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। নিশি বাড়িতে এসে রেহানের সাথে একবারও কথা বলেনি। অভিমান করে রেহানও কিছু বলেনি নিশিকে। নিশি আড্ডা দিতে ব্যস্ত, আর অন্যদিকে রেহান ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের চাঁদটা দেখতে ব্যস্ত। কেন জানি রেহানের আজকের নিজেকে বড্ড উদাসীন লাগছে। বারবার অতীতের কিছু স্মৃতি চোখের পাতায় ভেসে উঠছে। রেহান চোখ দুটো বন্ধ করে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমের কাছে আসে। তখনই রেহানের কানে ভেসে আসে কিছু কথা। কি রে নিশি, রোহান ভাই বাসর রাতে তোকে কি গিফট দিল রে? তা আমাদের একটু বল শুনি। তুই কপাল করে রেহান ভাইয়াকে স্বামী হিসেবে পেয়েছিস, বুঝলি? ভাইয়া কত সুন্দর দেখতে, একেবারে সিনেমার হিরোদের মতো। অলি আবারও বলে ওঠে। আচ্ছা, ভাইয়া কি এই বিয়েটা মেনে নিয়েছে? নিশি কিচ্ছু বলছে না, শুধু শুনেই যাচ্ছে এক মনে। নিশিকে ছুঁয়ে দিয়ে অলি আবার বলে ওঠে। কি রে, কোথায় হারিয়ে গেলি? তোরা আড্ডা দিয়ে আমি আসছি। আরে কই যাচ্ছিস এখন তুই এই রাত বিরাতে? একটু উঠানে যাচ্ছি মুক্ত বাতাস নিতে। নিশি ঘর থেকে বের হয়ে উঠানে চলে যায়। রেহানও আবার ঘরে ফিরে যায়। উঠানে এসেই নিশি শব্দহীনভাবে কান্না শুরু করে দেয়, যে কান্না কেউ শুনতে পারছে না। কিন্তু রেহান জানলা দিয়ে নিশির কান্না দেখছে। নিশির কান্না রেহানকে কেমন অস্থির করে তুলছে। ওর কারণে আজ নিশির এই অবস্থা। রেহানের সাথে যদি নিশির বিয়ে না হতো, তাহলে হয়তো নিশির জীবনটা অন্যরকম হতো। রেহান মনে মনে বলে ওঠে, সরি নিশি, আই এম রিয়েলি সরি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিব। প্রায় 1 ঘন্টা পর নিশি নিজের রুমে আসে। রুমে এসে দেখে রেহান ঘুমিয়ে আছে। নিশি দরজাটা বন্ধ করে রেহানের সামনে গিয়ে দাঁড়ায়।
নিশির খুব ইচ্ছে করছে রেহানের কালো চুলগুলো ছুঁয়ে দিতে। যা ভাবা তাই করার নিশির রেহানের কপালে চুল আলতো হাতে কপাল থেকে সরিয়ে দেয়। নিশি রেহানের কাছ থেকে চলে আসবে তখনই রেহান নিশির হাত ধরে ফেলে আর অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলতে থাকে, রিয়া প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ। নিশি রেহানের কথা শোনার জন্য রেহানের মুখের কাছে মাথা এগিয়ে নেয়। রেহান বারবার এক কথাই বলে যাচ্ছে, রিয়া প্লিজ আমাকে ছেড়ে যেও না রিয়া প্লিজ। রেহানের মুখে রিয়া নামটা শুনে নিশি চমকে যায়। মনে মনে নিশি বলে ওঠে, কে এই রিয়া? আর উনি ছেড়ে না যাওয়ার কথা বলছেন কেন? নিশি খুব কষ্টে রেহানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রেহানের পাশে এসে শুয়ে পড়ে। কিন্তু নিশির চোখে আজ আর তন্দ্রা হয়তো নামবে না রেহানের কথা শুনে। নিশি মনে মনে ভেবেই যাচ্ছে, কে রিয়া? রিয়া কি ওনার গার্লফ্রেন্ড? কিন্তু ছেড়ে না যাওয়ার কথা বলছেন কেন? তার মানে ওনার গার্লফ্রেন্ড কি ওনাকে ছেড়ে চলে গেছে? কিছুই বুঝতে পারছি না। ওনার কি কোনো অতীত আছে? যদি থেকে থাকে তাহলে জানতে হবে আমাকে, কিন্তু উনি তো আমাকে কোনো দিন বলবে না, তাহলে কি করে জানবো? সকালে সূর্যের আলো পড়তেই রেহান জেগে যায়। উঠে পাশে তাকিয়ে দেখে নিশি নেই। গভীর রাতে যখন রেহান সজাগ হয় তখন নিশিকে পাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রেহান ভেবেছিল নিশি হয়তো আজকে রাতে রেহানের সাথে থাকবে না। রেহান ঘর থেকে বের হয়ে নিশিকে সারা বাড়ি খোঁজে, কিন্তু কোথাও না পেয়ে বাধ্য হয়ে নিশির মা জবা বেগমকে জিজ্ঞাসা করে। পাশ থেকে নিশির নানু বলে ওঠে, নাচ জামাই দেখে আমার নাতিনকে চোখে হারাচ্ছে। আর জবাকে এখনো মামি বলছো কেন? মা বলে ডাকবে এখন থেকে। আগে মামি ছিল, এখন তো তোমার শাশুড়ি মা হন। আহ মা, তুমি চুপ করবে? রেহান বাবা নিশি পুকুরে গেছে গোসল করতে। আসলে ওর একটা বাজে অভ্যাস আছে সকালে পুকুরে গোসল করা। কয়েকদিন যাবত তো পুকুরে গোসল করতে পারিনি বিয়ের জন্য, তাই আজ সকাল হতে না হতেই পুকুরে দৌড়ে চলে গেছে। অনেকবার বারণ করেছি আমি না যেতে পুকুরে, কিন্তু মেয়েটা কথাই শোনে না। তুমি বসো, আমি ওকে ডেকে নিয়ে আসি। না না, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। পুকুরটা কোথায় সেটা বললেই হবে। ওই তো বাড়ির ডান পাশেই। আচ্ছা। রেহান তড়িৎ গতিতে বলে ওঠে। রেহান পুকুরের সামনে দাঁড়িয়ে নিশিকে দেখে যাচ্ছে, আর নিশি আপন মনে পানির নিচে দাঁড়িয়ে আছে। রেহান যে দাঁড়িয়ে আছে সেদিকে নিশির খেয়ালই নেই। নিশি দু হাত দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, ভেজা চুলগুলো পানিতে মিলে দিচ্ছে, সাঁতরাচ্ছে আপন মনে। নিশি এবার পুকুর থেকে উঠে পা ডুবিয়ে বসে আছে পুকুরের সিঁড়িতে। নিশির শরীরের কালো শাড়িটা লেপ্টে আছে। ভিজে যাওয়ার কারণে নিশির শরীরের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর অন্যদিকে নিশির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রেহান। নিশির এমন অবস্থা দেখে রেহানের হার্টবিটটা একটু বেশি গতিতে চলছে। রেহান ঢোক গিলে নিজের শুকনো ঠোঁটগুলো জিহ্বা দিয়ে ভিজিয়ে অন্যদিকে ফিরে তাকায়। অন্যদিকে ফিরতেই রেহানের চোখ যায় একটা ছেলের দিকে, যে আপাতত নিশির দিকে তাকিয়ে আছে। রেহানের ভুরুজোড়া কুঁচকে এলো, একবার নিশির দিকে আর একবার ছেলেটির দিকে তাকায়। রেহানের এবার খুব রাগ উঠছে নিশির ওপরে, এভাবে পুকুরে গোসল করার জন্য। রাগে নাক ফুলে উঠেছে। রেহান নিজেকে সামলে নিশিকে জড়িয়ে ডাক দেয়, নিশি পুকুর থেকে উঠে এসো। নিশি রেহানকে দেখে বলে ওঠে, এ কি, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, পুকুর থেকে উঠে এসো। কেন আসবো? আরে বেশিক্ষণ বাড়িতে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। লাগবে না, ও আমার অভ্যেস আছে। নিশি তোমাকে আমি উঠে আসতে বলেছি। এই, আপনি এত আমাকে ধমকান কেন বলুন তো? আমি যা করি তাতেই আপনার এত সমস্যা কেন? নিশি লাস্টবার মতো বলছি, উঠে এসো। পারবো না, আপনি যান তো, বিরক্ত করবেন না। এবার রেহান রেগে গিয়ে নিশির কাছে গিয়ে নিশির হাত ধরে দাঁড় করায় আর তাতে দাঁত চেপে বলে, চলো। না, আমি যাব না, বলেছি তো একবার। নিশি কথা শোনো না আমার। শুনবো না আমার কথা, ছাড়ুন আমাকে। রেহান নিশিকে টেনে নিয়ে যাবে, ঠিক এই সময় নিশি রেহানকে টান মারে আর সাথে সাথে নিশি স্লিপ খায় আর দুজনে একসাথে ধপাস করে পুকুরে পড়ে যায়। বেচারি নিশি নাকে মুখে পানি ঢুকে পড়াতে কাশতে কাশতে শেষ। রেহান নিশির অবস্থা দেখে নিশির উন্মুক্ত কোমর ধরে নিজের কাছে টেনে এনে বলে, নিশি তুমি ঠিক আছো? আপনার জন্য নাকে মুখে পানি ঢুকে গেছে আমার। আমি কি করলাম? তুমি তো আমাকে টান মারলে, আর তোমার সাথে আমিও পড়ে গেলাম এই পুকুরে। ছাড়ুন আমাকে।
যদি না ছাড়ি? রেহানের কথা শুনে নিশি রেহানের দিকে তাকায়। নিশির চোখগুলো লাল হয়ে আছে। সূর্যের আলো পড়াতে নিশির মুখটা লাল টকটকে হয়ে আছে। দুটো ভেজা শরীর একে অপরের সাথে লেপ্টে আছে একেবারে। নিশির মুখের সামনে পড়ে থাকা ভেজা চুলগুলো রেহান আলতো হাতে সরিয়ে দিয়ে বলে, এভাবে যদি আর কোনোদিন পুকুরে গোসল করেছো তাহলে তোমার খবর আছে, এ বলে দিলাম। রেহান এই কথাটা বলেই নিশিকে ছেড়ে দিয়ে পুকুর থেকে উঠে পড়ে। কিন্তু নিশি এখনো পানিতে রয়ে গেছে দেখে রেহান বলে ওঠে, কি হলো, উঠছো না কেন? নাকি সারাদিন পানির নিচে থাকতে চাও? নিশি কিচ্ছু না বলে চুপচাপ উঠে আসে পানি থেকে। কিন্তু যখনই মাটিতে পা রাখতে যাবে তখনই ব্যথায় আর্তনাদ করে ওঠে নিশি। নিশির আর্তনাদ শুনে রেহান সাথে সাথে বলে ওঠে, কি হচ্ছে নিশি, পায়ে ব্যথা পেয়েছ? দেখি। রেহান নিশির পা তুলে দেখে অনেকটা জায়গা কেটে গেছে আর রক্ত বের হচ্ছে। রেহান নিশির দিকে তাকিয়ে বলে, পা কাটলো কি করে? মনে হয় পুকুরের স্লিপ কেটে পড়ার সময় কেটে গেছে। একটু কেয়ারফুল থাকতে পারো না তুমি? আপনার জন্যই তো এমন হয়েছে। আপনি না আসলে না আমি পুকুরে এমনভাবে পড়তাম আর না আপনি পড়তেন। হয়েছে তোমার কথা বলা, এবার চলো। হাঁটতে পারবে তো নাকি? না পারলেও বা কি, আমাকে তো কষ্ট করেই হেঁটে যেতে হবে। যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। নিশি কথাটা বলতে না বলতেই নিজেকে শূন্যে আবিষ্কার করে। রেহান নিশিকে পাজা কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে। দুটো ভেজা শরীরে নিমিষেই আবার এক হয়ে গেল। রেহানের হার্টবিট কম্পন স্পষ্ট শুনতে পারছে নিশি। নিশি অবাক হয়ে রেহানের দিকে তাকিয়ে আছে। ও তো ভাবতেই পারেনি রেহান ওকে এভাবে কোলে তুলে নেবে। নিশির এভাবে তাকানো দেখে রেহান বলে ওঠে, কি হলো, এভাবে আমাকে তাকিয়ে দেখার কি আছে? তুমি হাঁটতে পারবে না বলেই তো কোলে নিয়েছে। নিশি মুচকি হেসে রেহানের বুকে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। হয়তো নিশি এমন সুযোগ বারবার পাবে না রেহানের বুকে মাথা রাখার, তাই নিশি সুযোগের সদ্ব্যবহার করল। সূর্যি মামার ডোবা মাত্র চারিদিকে আধার নেমে এসেছে। পাখিরা নিজ নিজ ঘরে ফিরে গেছে। আবহাওয়া পরিবর্তন হয়েছে চারিদিকে। হালকা বাতাসও বইছে রাতে। হয়তো তুমুল বৃষ্টি নামতে পারে, তারই আভাস জানান দিচ্ছে প্রকৃতি। আকাশটা বারবার কেঁপে উঠছে, তার সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটাও পড়ছে। নিশি ব্যালকনিতে ব্যান্ডেজ করা পা নিয়ে চেয়ারে বসে আছে। বাতাসে অবাধ্য চুলগুলো উড়ছে। ছোট ছোট চুলগুলো নিশি বারবার কপাল থেকে বিরক্ত চেহারা নিয়ে কানে গুঁজে দিচ্ছে। বাম হাত দিয়ে আর ডান হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে উপভোগ করছে। মাঝে মাঝে দমকা হাওয়া দেওয়ার জন্য বৃষ্টির কিছু ফোঁটা নিশির মুখশ্রীতে আছড়ে পড়ছে। আর অন্যদিকে রেহান সোফাতে বসে ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। রেহানের হঠাৎ করে ফোন আসে। ফোন পিক করে কথা বলতে বলতে ব্যালকনির দরজার কাছে আসে। দরজার সামনে এসে দাঁড়াতে রেহানের চোখগুলো আটকে যায় নিশিকে এই অবস্থায় দেখে। রেহান ফোনটা কানের কাছ থেকে আনমনে সরিয়ে নিশির দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। হঠাৎ ফোনের ওপাশের ব্যক্তিটার ডাকে রেহান ঘর থেকে বের হয়ে আসে। ফোনটা আবার কানের কাছে নিয়ে বলে, তোকে পরে ফোন করছে। রেহানের উপস্থিতি পেয়ে নিশি রেহানের দিকে ফিরে তাকায়। রেহানের অদ্ভুত দৃষ্টি দেখে নিশির হাস্যোজ্জ্বল চেহারাটা মিলিয়ে যায়। নিশির দৃষ্টি নিচের দিকে আবদ্ধ করে নেয়। নিশির সকালের ঘটনা মনে পড়তে সারা শরীরের পশম দাঁড়িয়ে যায়। রেহানের কাছ থেকে প্রথম ভালোবাসার পরশ পেয়েছে নিশি আজ। নিশি কোনোদিন ভাবতে পারেনি রেহান এমন একটা কাণ্ড ঘটাবে। সাথে রেহানও হয়তো ভাবতে পারেনি ও অবাকের বশে এমনটা করে বসেছে। সকালে রেহান নিশিকে পুকুর থেকে বাড়িতে নিয়ে আসার পর বাড়ির সবাই অনেক বকাবকি করে নিশিকে। এতক্ষণ পুকুরে থাকার কারণে নিশির হাত পা সব ফ্যাকাশে হয়ে গেছে। তাই সবাই নিশিকে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলে, সাথে রেহানকে। নিশির আগে রেহান ফ্রেশ হয়ে যায়। নিশি ফ্রেশ হয়ে বের হতেই রেহানকে নিজের সামনে দেখে হক চুকিয়ে যায় কিছুটা। রেহান কিছু না বলে নিশিকে কুলে তুলে একটা চেয়ারে বসিয়ে নিশির পা স্যাভলন দিয়ে পরিষ্কার করতে শুরু করে। সে মলম দেওয়ার সাথে সাথে নিশি বলে ওঠে, আহ, ঝুলছে তো। রেহান এবার নিশির দিকে তাকিয়ে কাটা জায়গাতে ফু দেওয়া শুরু করে। কাটা জায়গাতে ভালো করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণ পরে নিশির মা ভাত এনে মেয়েকে নিজ হাতে খাইয়ে দিয়ে যায়। নিশির খাওয়া শেষ হতেই রেহান নিশিকে এক গাদা ঔষধ খাইয়ে দেয়। নিশি উঠতে নেবে তখনই রেহান আবার কোলে তুলে নেয়। নিশি রেহানের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারছে না।
নিশিকে রেহান বেডে শুইয়ে দিয়ে নিশির গায়ে চাদর টেনে দিয়ে হঠাৎ করে নিশির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। নিশি অবাক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে, কিন্তু রেহান নিশিকে পাত্তা না দিয়ে বলে, চুপচাপ ঘুমাও, বেশি দেরি বেরি করলে পাপ ভেঙে ঘরে বসিয়ে রাখবো। রেহান কথাটা বলে হনহন করে ঘর থেকে বের হয়ে যায়। নিশিও ঘুমোতে চেষ্টা করে, কারণ ওরও শরীরটা খুব খারাপ লাগছে। পায়ের কাটা স্থানটা যন্ত্রণা করছে, সাথে শরীরটা গরম গরম অনুভব করছে। রেহানের ডাকে নিশির ধ্যান ভাঙে আর অতীত থেকে ফিরে আসে। এইভাবে এখানে বসে আছো কেন তুমি? নিশি কিচ্ছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। নিশি নিশ্চুপ হয়ে আছে দেখে রেহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? এই ঠান্ডা আবহাওয়াতে বসে থাকার মানে কি? পরে জ্বর আসলে কি হবে? এমনিতে জ্বর আসার আগে ওষুধ খাইয়ে আটকে রেখেছে জ্বরকে, এখন আবার জ্বরকে আহ্বান জানাতে চাও নাকি? নিশি নিচু স্বরে বলে ওঠে, ভালো লাগছিল না তাই এখানে বসে আছি। ভালো লাগছিল না বলে তুমি হাত বাড়িয়ে বৃষ্টির পানি নিয়ে খেলা করবে? রুমে আসো চুপচাপ। তোমার কিছু হলে মা আমাকে কথা শোনাবে। আমি চাই না মা আমাকে তোমার জন্য কথা শোনাক। অবশ্য তুমি নিজের যা অবস্থা করেছো তার জন্য মা আমাকে কথা শোনাবে। আমার জানা মতে কালকে বাড়িতে গেলে। রেহানের কথা শুনে নিশি মন খারাপ করে ফেলে। রেহানের নিশির প্রতি কেয়ার দেখে নিশি ভেবেছিল হয়তো ওর জন্য রেহানের মনে কোনো জায়গা আছে, কিন্তু রেহান শুধু ওর মায়ের কথা চিন্তা করে নিশির কেয়ার করছে। এটা ভেবেই নিশির মনটা ভেঙে যায়। নিশি কিছু না বলে উঠে দাঁড়ায়। নিশি ঘুরে ঘুরে হেঁটে রেহানের পাশ কাটিয়ে ঘরে ঢুকতে যাবে, তখনই নিশি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেবে। সাথে সাথে রেহান নিশিকে ধরে ফেলে। রেহান নিশিকে পাজা করে তুলে ব্যালকনিতে থেকে এনে বেডে বসিয়ে দিয়ে নিজেও গিয়ে সোফাতে বসে ল্যাপটপে কাজ করতে থাকে। নিশি রেহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান নিশির দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে যায়। নিশি সাথে সাথে অন্যদিকে ফিরে তাকায়। রেহান আয়েশ করে বসে নিশির দিকে প্রশ্ন ছুড়ে মারে, তোমার কি পড়ালেখা নেই? নিশি রেহানের দিকে তাকিয়ে বলে, মানে তুমি তো বসে আছো, তাহলে বই নিয়ে পড়তে বসো, তাহলেই তো হয়। শুনুন, আমার আপাতত এখন পড়ালেখা নেই। কেন নেই? কারণ আমি পরীক্ষা দিয়ে ফেলেছি। কিসের পরীক্ষা দিয়ে ফেলেছো তুমি? এইচএসসি পরীক্ষা দিয়েছি। কি, তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? কিন্তু তোমাকে তো আমি পিচ্ছি ভেবেছিলাম তুমি। আমি মোটেও পিচ্ছি না, আমি অনেক বড়। তোমাকে দেখে তো পিচ্ছি মনে হয়। মানে আমাকে আপনার দেখে মনে হয় পিচ্ছি? কোন দিক দিয়ে আমি পিচ্ছি? সব দিক দিয়েই পিচ্ছি তুমি। আমি তো পিচ্ছি, ওই রিয়া হলো বড়। কি বললে তুমি? কই কিছু না তো। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম তুমি রিয়া নাম উচ্চারণ করলে। তুমি রিয়াকে কি করেছিল? নিশি ঢোক গিলে মনে মনে বলে, এই রে সেরেছে, শুনে ফেলেছে। উফ নিশি, তুই এত বাচাল কেন বলতো? কি হলো বলো। রিয়া রিয়া হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নাম। তো হঠাৎ ওর নাম উঠলো কেন? ও এমনই আর। রেহান ছোট ছোট চোখে নিশির দিকে তাকিয়ে আছে। নিশি তো বেচারি ভয়ে বারবার ঢোক গিলছে। রেহান কিছু বলতে যাবে তার আগেই নিশির মা ডেকে ওঠে খাওয়ার জন্য। নিশি যেন হাঁপ ছেড়ে বাঁচে। নিশি তাড়াতাড়ি করে বেড থেকে নেমে বলে, চলুন চলুন খেতে চাই, মা ডাকছে। নিশি দরজার সামনে আসতেই রেহান আবার ডেকে ওঠে নিশিকে। নিশি ভয়ে ভয়ে রেহানের দিকে তাকায়। নিশি কিছু বলতে যাবে তার আগেই রেহান নিশিকে কোলে তুলে নিয়ে বলে, এভাবে চলো, তোমাকে লোলার মতো যেতে হবে না, পরে হিতে বিপরীত হয়ে যাবে। আমি কি লুলা? নয়তো কি? এই আপনি নামান আমাকে। আপনাকে কে বলেছে আমাকে কোলে নেওয়ার জন্য? আমি বলেছি? আপনি কোলে নেওয়াতে সবার সামনে কতটা লজ্জায় পড়তে হয় আমাকে জানেন, কিন্তু তা আপনি জানবেন কি করে? আপনি তো একজন বেশরম মানুষ, যতটুকু বুঝতে পেরেছি আমি এই কয়েকদিনে। চুপ, একদম চুপ। বেশি কথা বললে এমন আছাড় দিব পরে কোমর ভেঙে বসে থাকবা। আর আমি বেশরম কিনা সেটা সময় হোক, পরে বোঝাবো। রেহানের মুখে এমন কথা শুনে নিশির বুকটা ধক করে ওঠে। লজ্জায় গালগুলো লাল আবার পরিণত হয়েছে। নিশি ঢোক গিলে গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে তাকায়। রেহানও মুচকি হেসে হাঁটা ধরে। রাত 12টা, চারিদিকে দমকা হাওয়া বইছে। তারই হাওয়া হুড়মুড়িয়ে জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। বাতাসের কারণে জানালার পর্দাগুলো উড়ছে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো মুষলধারে বৃষ্টি নামতে পারে। এটা সেটাই হলেও ভারী বর্ষণ শুরু হয়ে গেছে।
কাজরত রেহান উঠে গিয়ে জানালাগুলো লাগিয়ে দিয়েছে। জানালা লাগিয়ে দিয়ে নিজের জায়গায় ফেরার সময় রেহানের চোখ যায় নিশির দিকে। ঘুমন্ত নিশিকে ভালো করে রেহান পর্যবেক্ষণ করছে। এলোমেলো চুল মুখের উপর পড়ে আছে। রেহানের কাছে নিশিকে খুব আবেদনময়ী লাগছে। তবে রেহানের হাসি পায় নিশি হাঁ করে ঘুমিয়ে থাকার জন্য। রেহান আস্তে আস্তে করে নিশির দিকে এগিয়ে গিয়ে নিশির থুতনি ধরে নিশির হাঁ হয়ে থাকা মুখটা বন্ধ করে। তার সাথে নিশির মুখের উপর পড়ে থাকা চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিয়ে চলে আসবে। সাথে সাথে কারেন্ট চলে যায়। সারা ঘর নীরব, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রেহান অন্ধকার ঘরে খুব কষ্ট করে নিজের সেলফোনটা খুঁজে বের করে। ঠিক এমন সময় পড়ে এক বজ্রপাত। বাজের শব্দ শুনে নিশি ধরপড়িয়ে উঠে বসে। যতটা না বজ্রপাতের শব্দে নিশি ভয় পেয়েছে, তার চেয়ে বেশি ভয় পেয়েছে অন্ধকার রুমে রেহানকে দেখে। রেহান নিজের মুখের সামনে ফোনের লাইট ধরে থাকার কারণে নিশি ভয় পেয়ে দেয় এক চিৎকার। রেহান তাড়াতাড়ি করে নিজের মুখের সামনে থেকে লাইট সরিয়ে বলে, নিশি, আমি রেহান। আপনি আপনি এমনভাবে ছিলেন কেন? আর রুম অন্ধকার কেন? লাইট চালান। কারেন্ট চলে গেছে, তাই ফোনের লাইট অন করেছে। আর তখনই তুমি উঠে পড়ো ঘুম থেকে। আবার পরে বজ্রপাত। নিশি নিজের দোকান চেপে চিৎকার করে ওঠে। ও মা গো! রেহান নিশিকে বলে, তুমি এবার ঘুমাও, আমার কাজ আছে। বলে রেহান সোফাতে বসে ল্যাপটপে কাজ করতে শুরু করে। কিন্তু নিশির মনে হয় এখন আর ঘুমিয়ে ধরবে না। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সাথে আবারও বড় বড় বজ্রপাতও পড়ছে। নিশি পা দুটো ভাঁজ করে বেডের সাথে হেলান দিয়ে বসে কানে হাত দিয়ে বিড়বিড় করে দোয়া পড়ছে। নিশি ভীষণ ভয় পায় এই বজ্রপাত জিনিসটাকে। নিশির বিড়বিড় করা শব্দ শুনে রেহান চোখ তুলে নিশির দিকে তাকিয়ে বলে, কি হলো, ঘুমাচ্ছ না কেন? আর এমন কি বিড়বিড় করে বলছো? করে ঘুমাবো, বাজ পড়ছে, ভয় করছে, তাই তো বিড়বিড় করে দোয়া পড়ছি। এত বড় মেয়ে এখন বাজে ভয় পায়? ঘুমাও চুপচাপ, আর আমায় একটু শান্তিতে কাজ করতে দাও। নিশি ঢোক গিলে রেহানকে বলে, আপনাকে একটা কথা বলবো? বলো। আপনি বেডে এসে কাজ করুন না, তাহলে আমি আর ভয় পাবো না। আসলে বৃষ্টি হলে মা আমার পাশে থাকতো, আর মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম। নিশির কথা শুনে রেহান নিশির দিকে তাকিয়ে বলে, এখন কি তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাও নাকি? না না, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাবো? তাহলে আপনি প্লিজ আমার পাশে এসে বসুন না, প্লিজ। রেহানের ভীষণ হাসি পাচ্ছে নিশির এমন বেহাল অবস্থা দেখে। সাথে রেহানের এই ইচ্ছেটাও জাগছে নিশির ভয়ার্থ চেহারাটা দেখার। রেহান ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে উঠে বসে, নিশির দিকে লাইট ফেরায়। নিশি সাথে সাথে চোখ বন্ধ করে নিয়ে বলে, আরে আরে, কি করছেন কি আপনি? আমার মুখের উপর লাইট ধরেছেন কেন? রেহান সাথে সাথে লাইটটা সরিয়ে নেয় নিশির মুখের সামনে থেকে, আর চুপচাপ নিশির পাশে এসে আধশোয়া হয়ে শুয়ে পড়ে। বলে, এবার ঘুমাও চুপচাপ। নিশিও আর কিছু না বলে শুয়ে পড়ে। কিন্তু রেহান পাশে থাকা সত্ত্বেও বেচারি নিশি ভয় পাচ্ছে। ভয়ে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে আছে। আর বাইরের পরিবেশ তাণ্ডব চালাচ্ছে এক প্রকার। জোরে হাওয়া বইছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথে বৃষ্টি, আর সাথে তো বজ্রপাত আছেই। নিশি আবার চোখ মিলে তাকিয়ে রেহানকে বলে, আমি কি আপনার একটা হাত ধরতে পারি? রেহান নিশির দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, মানে হলো আমি শুধু আপনার হাতটাই ধরবো, আর কিচ্ছু ধরবো না, প্রমিস। কেন, তুমি কি আমার অন্য কিছু ধরতে চাও নাকি? দেখুন, আমি না মজা করার মুডে নেই। আমি তো শুধু হাতটা ধরতে চেয়েছি, এর জন্য আপনি এমন করছেন কেন? লাগবে না আপনার হাত, যান। আচ্ছা ঠিক আছে, নাও ধরো। রেহান নিশির দিকে বা হাতটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে রেহানের হাতটা জাপটে ধরে। নিশি রেহানের হাতটা ধরার সাথে সাথে রেহান অনুভব করে নিশির হাত প্রচণ্ড ঠান্ডা। রেহান তড়িৎ গতিতে নিশির দিকে ফিরে বলে, নিশি, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে তোমার হাত এত ঠান্ডা কেন? নিশি কিছু বলছে না দেখে রেহান নরম স্বরে বলে ওঠে, ভীষণ ভয় করছে। রেহানের নরম স্বরে কথা শুনে নিশি ডুকরে কেঁদে ওঠে। নিশি যে কেন কান্না করছে সেটা নিশিও জানে না। রেহান নিশির কান্না দেখে পুরো ব্যাককাল হয়ে যায়। চিন্তিত স্বরে শুধালো, কি হচ্ছে নিশি, শরীর খারাপ লাগছে? নিশি অনবরত কেঁদেই যাচ্ছে। রেহান কিছুই বুঝতে পারছে না নিশি কেন কান্না করছে। জিজ্ঞেস করছে, কিন্তু নিশি কোনো কথাই বলছে না। নিশির কান্না করতে করতে হেসকি উঠে গেছে।
রেহানও আর কিছু না ভেবে নিশিকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, স্টপ নিশি, এভাবে কান্না করছে কেন? কি হয়েছে বলো আমাকে, না বলে বুঝবে কি করে? কি সমস্যা? নিশি কিছুই বলছে না দেখে এবার রেহান নিজের কাছ থেকে নিশির দুবাহু ধরে সরাতে যাবে, সাথে সাথে নিশি রেহানকে জাপটে ধরে বলে ওঠে, প্লিজ যাবেন না আপনি, আমার একা থাকতে ভয় করে। নিশির কথাটা শোনার সাথে সাথে রেহানের হাত দুটো থমকে যায় আর নিশিকে নিয়ে এভাবেই আধশোয়া হয়ে শুয়ে থাকে। নিশির কান্নার গতি তো কমেছে, কিন্তু রেহানের হৃদয়ের গতিটা বেড়ে গেছে বাইরের পরিবেশটার মতো। মেলি গন্ধ রেহানের নাকে আসছে, কেমন জানি মাতাল করার মতো। রেহান নিজেকে অনেক কষ্ট করে সংযত রাখছে, কারণ দিন শেষে রেহানও একজন পুরুষ, আর সেই পুরুষকে আকর্ষণ করবেই একটা নারী, এটাই স্বাভাবিক। সে নারী যদি থাকে নিজের বুকের উপর একেবারে লেপ্টে, তাহলে তো কথাই নেই। রেহানের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে, আর সাথে এটা ভাবছে নিশিরও কি একই অবস্থা আমার মতো। রেহানের ভাবনার মাঝে নিশি বলে ওঠে, আপনি কি স্প্রে ইউজ করেন? নিশির কথা শুনে রেহানের ভ্রুজোড়া কুঁচকে ওঠে। মানে আপনার শরীর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। সেটা তোমার শরীর থেকেও আসছে। কি? কিছু না, চুপচাপ ঘুমাও। আপনি কি আমার উপর রেগে আছেন আপনাকে এইভাবে জড়িয়ে ধরার জন্য? হ্যাঁ, রেগে আছে। এবার সর আমার থেকে। না না, সরব না, আমি ভয় পাই। নিশি চুপ হয়ে চোখ বন্ধ করে নেয়, আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যায়। নিশি ঘুমিয়ে যাওয়ার পরে রেহান নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে নিশির জায়গাতে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। তবে রেহানের চোখে আজ ঘুম নেই, একদিনে নিশির দিকে তাকিয়ে আছে। তবে আস্তে আস্তে রেহানের চোখেও তন্দ্রা নেমে আসে। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় রেহানের। ঘুম ভাঙার পরপরই বুঝতে পারছে বুকের ওপর ভারী কিছু একটা জিনিস রয়েছে, যেটা তাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। নিভু নিভু চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তার বুকের ওপর ঠিক কী আছে। রেহান এবার চোখ মেলে তাকিয়ে দেখে নিশি ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। কিন্তু রেহানের স্পষ্ট মনে আছে নিশিকে ওর নিজের জায়গাতে শুইয়ে দিয়েছিল। মেয়েটা রাতে আসলো কখন ওর বুকে, সেটাই রেহানকে ভাবাচ্ছে। রেহান এবার কিছুটা নড়ে ওঠাতে নিশি ঘুমের মাঝে রেহানের উপর এক পা তুলে আরও শক্ত করে জড়িয়ে ধরে। রেহানকে নিশি কোলবালিশ ভাবছে হয়তো, তাই এভাবে জড়িয়ে ধরেছে। রেহানের ভীষণ হাসি পাচ্ছে নিশির এই অবস্থা দেখে। জেগে থাকলে হয়তো নিশি খুব লজ্জা পেত নিজের কার্যকলাপ দেখে। রেহানও নিশির ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে আর এভাবেই শুয়ে থাকে নিশিকে নিজের বুকের ওপর নিয়ে। রেহানের ভালোই লাগছে নিশিকে নিজের বুকে রাখতে। প্রায় আধ ঘন্টা পরে নিশির ঘুম ভাঙে। নিশির ঘুম ভেঙে গেছে বুঝতে পেরে রেহান নিজের চোখ দুটো তাড়াতাড়ি বন্ধ করে নেয়, তা না হলে দেখা যাবে নিশির লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। নিশি আড়মোড়া ভেঙে চোখ খুলে তাকিয়ে দেখে রেহানের বুকের উপর শুয়ে আছে, তাও আবার খুব বিশ্রীভাবে। রেহান যদি নিশির এ অবস্থা দেখে তাহলে কি ভাববে, এটা ভেবে নিশির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রেহানের দিকে নিশি তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এটা ভেবে রেহান এখনও ঘুমিয়ে আছে। তড়িৎ গতিতে রেহানের কাছ থেকে নিশি সরে আসতে যাবে, তখনই বাদে এক বিপদ। রেহানের শার্টের খোলা বোতামে নিশির চুল আটকে যায়, আর চুলে টান পড়তেই নিশি শব্দ করে আর্তনাদ করে ওঠে। নিশির চিৎকার শুনে রেহান চোখ খুলে বলে, কি হচ্ছে নিশি? নিশি শুকনো একটা ঢোক গিলে বলে, কি? চুল আটকে গেছে আপনার শার্টের বোতামে। রেহান শোয়া থেকে একবার নিশির দিকে আরেকবার শার্টের বোতামের দিকে তাকায়, আর নিশি বেচারি তো মুখটা কালো করে রেখেছে, আর সাথে একরাশ লজ্জা নিয়ে। এটা ভেবে রেহানের কাছে নিশি ধরা খেয়ে ফেলেছে যে নিশি রেহানের বুকের উপর ছিল। রেহান উঠে বসার সাথে সাথে নিশিও উঠে বসে। রেহান বোতাম থেকে চুল খুলতে অনেক চেষ্টা করে, কিন্তু পারছে না। এমনভাবে প্যাঁচ লেগেছে যে চুল কাটা ছাড়া কোনো রাস্তা নেই। রেহান নিশির দিকে দৃষ্টিপাত করে বলে, কাছে আছে। নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিয়ে এসো যাও, চুলটা কাটতে না হলে ছাড়তে পারবো না বোতাম থেকে। রেহান কি বোকা নাকি, সে কি বুঝতে পারছে না নিশি কি করে যাবে ওর চুল যে তার বোতামে লেগে আছে। যেতে হলে দুজনকে একসাথে যেতে হবে। নিশিকে এভাবে বসে থাকতে দেখে রেহান নিশির দিকে তাকিয়ে আবার বলে, কি হলো, বসে আছো কেন? যাও। কি করে যাব, উঠলেই তো চুলে টান পড়বে। রেহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে শার্টের অন্য বোতামগুলো খোলা শুরু করে।
নিশি তা দেখে চোখ বড় বড় করে অন্যদিকে ফিরে বলে, এ কি করছেন আপনি? শার্ট কেন খুলছেন আমার সামনে? রেহান পুরো শার্টটা খুলে নিশির হাতে ধরিয়ে বলে। এবার যাও। নিশি আরেকবার রেহানের দিকে তাকিয়ে তড়িৎ গতিতে অন্যদিকে ফিরে তাকায়। রেহান পুরোপুরি খালি গায়ে। রেহানের সুঠাম দেহ দেখে নিশির সারা গায়ে শিহরণ বয়ে যাচ্ছে। রেহানের দিকে আর দ্বিতীয়বার তাকানোর সাহস পেল না নিশি। তাড়াতাড়ি করে রেহানের শার্টটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে, তখনই রেহানের ডাকে নিশির পাজোড়া থমকে যায়। ওয়াশরুমে যাচ্ছ কেন? আগে শার্ট থেকে চুলটা কাটো, তারপর যাও। নিশি কোনোরকম ড্রেসিং টেবিলের কাছে গিয়ে কাপা কাপা হাতে কাঁচিটা নিয়ে বোতাম থেকে চুল কেটে শার্টটা বেডের এক সাইডে রেখে ওয়াশরুমে দৌড় দেয়। নিশির পায়ে যে ব্যথা আছে সেটা যেন নিমিষেই সেরে গেছে এখন। নিশি ওয়াশরুমে যেতেই রেহান শব্দহীনভাবে হাসছে আর বেডে গড়াগড়ি খাচ্ছে এক প্রকার নিশির কাণ্ডগুলো দেখে। নিশি ওয়াশরুমে দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর একটু হলে নির্ঘাত শ্বাসকষ্টে মারা যেত। নিশি নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বারবার রেহানের উন্মুক্ত বুকটা চোখের সামনে ভেসে উঠছে আর লজ্জাও লাগছে। নিশি কিছুক্ষণ আগে এই বুকের উপর মাথা রেখে শুয়েছিল। নিশির কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, তাই শাড়ির আঁচল দিয়ে মুছছে আর বলছে, হায় আল্লাহ, সকাল সকাল একই দেখলাম আমি আমার চোখে। বলেই ঠোঁট কামড়ে ধরছে। প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে নিশির ওয়াশরুম থেকে বের হওয়ার নামই নেই। এবার রেহান ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে, নিশি, তাড়াতাড়ি করো, লেট হচ্ছে কিন্তু। আজকে আমাদের রওনা দিতে হবে, তোমাকে বাড়িতে রেখে আবার অফিস যেতে হবে। নিশি রেহানের কথাটা শোনার কিছুক্ষণ পরেই নিশি কাচুমাচু হয়ে ওয়াশরুম থেকে বের হয়। নিশিকে দেখে রেহান বলে ওঠে, এতক্ষণ লাগে ফ্রেশ হতে? না মানে লেট হয়ে গেছে আজকে একটু। তাড়াতাড়ি রেডি হও, নাস্তা করে রওনা দেব। নিশি মাথা দোলায় শুধু। রেহান ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। নাস্তা করে নিশি আর রেহান বাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে। নিশি গাড়িতে বসেই চোখ যায় লুকিং গ্লাসের দিকে, যেটাতে নিশি ওই দিন 2টা বেলি ফুলের মালা ঝুলিয়ে রেখেছিল। বেলি ফুলের মালাগুলো একেবারে নেতিয়ে গেছে। নিশি লুকিং গ্লাস থেকে মালাগুলো সরাতে যাবে, তখনই রেহান বলে ওঠে, এই কি করছো? মালাগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। তোমাকে কে বলেছে এগুলো ফেলে দেওয়ার জন্য? না মানে আমি ভাবলাম ওগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দেওয়া উচিত। তোমাকে এত ভাবতে হবে না, আমার গাড়ি আমি ভেবে নেব। নিশিও আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। প্রায় 1.5 ঘন্টা পর আহমেদ ভিলার সামনে এসে রেহানের গাড়ি থামে। রেহান নিশিকে বলে, তুমি বাড়ি যাও, আমাকে অফিস যেতে হবে। নিশিও আচ্ছা বলে বাড়িতে ঢুকে পড়ে। কিছুদিন পর আহমেদ বাড়ির সকলে ব্রেকফাস্ট করছে একসাথে বসে। এরই মাঝে রেহালা বেগম রেহানকে উদ্দেশ্য করে বলে ওঠে, রেহান, আজকে তো তোর অফিস নেই, তাই আজকে একটু বেরোতে পারবি আমার সাথে? রেহানের স্পষ্ট জবাব, আমার অফিসের কাজ আছে যেগুলো আজকের মাঝে ঠিক করতে হবে। ড্রাইভার আছে, তুমি ড্রাইভারকে সাথে করে নিয়ে যাও। রেহালা বেগম রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোদের বাপ বেটার কারোর সময় থাকে না আমার সাথে বেরোনোর সময়। সব সময় শুধু কাজ আর কাজ। আরে পরিবারকেও সময় দিতে হয় মাঝে মাঝে, বুঝলি? রায়হান আহমেদ স্ত্রীর কথা শুনে অসহায় ভাব ধরে বলে ওঠে, এই এখন তুমি আমাকে ধরলে কেন? তো ধরবো না, ছেলেটা তো একেবারে তোমার মতো হয়েছে। আমার মতো যদি হতো তাহলে আমার কথা শুনতো, এমন ভাবে মায়ের মুখের ওপর না করতে পারতো না। রাহি আর নিশি নিচের দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। রেহানও চুপচাপ খেয়ে যাচ্ছে, কারণ জানে এখন যদি রেহান কিছু বলে তাহলে ওর মা রণচণ্ডীর রূপ ধারণ করবে। তাই চুপ থাকাটাই বেটার মনে করছে আপাতত রেহান। রেহানা বেগম রাহিকে উদ্দেশ্য করে বলে ওঠে, রাহি, নাস্তা করে সুন্দর করে রেডি হবি। তোর বাপ আর ভাইয়ের কোনো দরকার নেই আমার, আমি আর তুই যথেষ্ট। আচ্ছা মা। রেহান বেডের উপর অফিসের সকল ফাইল ছড়িয়ে ছিটিয়ে রেখে তার মাঝে বসে কাজ করছে। একটা প্রজেক্ট নিয়ে চিন্তায় আছে, 2 দিনের মাঝে ডিলটা ফাইনাল করতে হবে। এর কিছুদিন পরে নিশি রুমে আসে। এসেই আলমারি থেকে কিছু একটা নিয়ে আবার বের হয়ে যায়। রেহান নিশিকে তেমন গুরুত্ব দিল না, কাজের মাঝেই বিভোর থাকলো। প্রায় আধ ঘন্টা পর নিশি আবার রুমে আসলো। এবারও রেহান তেমন পাত্তা দিল না নিশিকে, ল্যাপটপের দিকেই তাকিয়ে কাজ করছে। কিন্তু নিশি সারা ঘর জুড়ে হাঁটাহাঁটি করছে। একবার বেড সাইডে এসে কিছু খুঁজছে, আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে দেখছে।
তাই রেহান বিরক্ত হয়ে সামনের চোখ তুলে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু কিছু না বলার বদলে শক খায় নিশিকে দেখে। মেরুন কালারের শাড়ি, লম্বা চুলগুলো ছাড়া, চোখে কাজল, মুখে তেমন সাজ নেই বললেই চলে। তারপরেও নিশিকে অপরূপ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিশি সব কিছু ঠিকঠাক আছে কিনা। সাথে রেহানও নিশিকে আজকে একটু বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ রেহানের হৃদয় কুঁচকে আসে এটা ভেবে, নিশি এত সেজেগুজে কোথায় যাচ্ছে এই সময়। নিশি চুলটা খোপা করে তাতে ক্লিপ দিয়ে ঘুরে তাকাতেই চোখ যায় রেহানের দিকে। রেহানের এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? মনে হচ্ছে যেন আমি মঙ্গল গ্রহের কোনো প্রাণী। রেহান নিজের ভাবনা থেকে ফিরে এসে বলে, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি? কই এত সাজলাম, জাস্ট শাড়িটা পরলাম আর মুখে হালকা একটু পাউডার দিলাম, চোখে কাজল দিলাম, আর তো কিছুই দেয়নি মুখে। তাতেই তোমাকে অপূর্ব লাগছে। কিছু বললেন আপনি? না, কিছু বলিনি। তুমি কোথায় যাচ্ছ সেটা বলো। ওমা, আপনি জানেন না, সকালেই তো মামনি বলল বাইরে যাওয়ার কথা। মানে তুমিও মায়ের সাথে যাচ্ছ? হ্যাঁ, উফ, আমার কত দিনের ইচ্ছে ছিল ঢাকা শহর ঘোরার, আজকে সেই ইচ্ছেটা পূরণ হবে। জানেন আমি কতটা এক্সাইটেড। এক্সাইটেড না? কিন্তু আপনি গেলে ভালো লাগতো, কিন্তু আপনার তো কাজ। কিন্তু কি আর করার, আপনি তো যেতে পারবেন না। আচ্ছা, আমি আসি তাহলে, মামুনিরা নিচে অপেক্ষা করছে। নিশি বেরোতে যাবে ঠিক সেই সময় রেহান কিছু একটা ভেবে চিৎকার করে বলে ওঠে, নিশি দাঁড়াও, আমিও যাব। আপনি যাবেন? কিন্তু আপনার কাজ? কাজ শেষ আমার। তুমি নিচে গিয়ে মাকে বলো আমার জন্য অপেক্ষা করতে, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। আচ্ছা। নিশি যেতে রেহান বলে ওঠে, তুমি যে রূপ নিয়ে যাচ্ছ বাইরে, তাতে যদি কিছু একটা হয় তোমার? না বাবা, এত টেনশনে আমি কাজ করতে পারবো না। তার চেয়ে ভালো তোমার সাথে যাই, পরে কাজ করা যাবে। হাকি বউ, তারপর কাজ। রেহান নিজের কথায় নিজেই চমকায়, 2 হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলে বলে, রেহান তুই পাগল হয়ে যাচ্ছিস দিন দিন। বলতে গেলে বউ পাগল হয়ে যাচ্ছিস, আর এখন বউকে তোর নিজের করে চাই, ব্যাস। রেহান তৈরি হয়ে নিচে নামতেই রেহানা বেগম বলে ওঠে, তুই তো না করে দিলি, যাবি না আমাদের সাথে? তাহলে হঠাৎ করে কি এমন হলো যে যেতে চাইছিস? উফ মা, এত কথা না বলে চলো তো। রেহান ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে। রেহান নিজেই গাড়ি ড্রাইভ করবে। রেহানের আশা ছিল ওর পাশে নিশি বসবে, কিন্তু ওর আশায় সব জল ঢেলে দিয়ে নিশি পেছনে বসেছে রাহির সাথে, আর রেহানের পাশে ওর মা। এতে রেহানের একটু রাগ হলো নিশির ওপর। মেয়েটা কি বোঝে না রেহান কি চায়? রেহান গাড়ি ড্রাইভ করছে আর লুকিং গ্লাস দিয়ে নিশিকে দেখছে, রাহির সাথে হেসে হেসে কথা বলছে। রেহেলা বেগম রেহানের চাউনি বুঝতে পেরে মুখ টিপে হাসছে ছেলের কাণ্ড কারখানা দেখে। যতটুকু বুঝতে পারছে ওনার কাছে উনি সফল হয়েছে। রেহেলা বেগম হালকা কেসে বলে ওঠে, রেহান বাবা, গাড়িটা ঠিক করে চালা না, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। বাড়িতে গিয়ে প্রাণ ভরে দেখে নিস মেয়েটাকে। রেহান মায়ের কথা শুনে থতমত খেয়ে যায়, কিন্তু কিছু বলল না। অন্যদিকে নিশি আর রাহি মায়ের এই কথাটার কোনো মানেই বুঝতে পারল না। গাড়ি থামে শপিং মলের সামনে। রেহান নামার পরে এক এক করে সবাই গাড়ি থেকে নামে। নিশি নেমে হাঁটা শুরু করতে রেহান খপ করে নিশির হাত ধরে ফেলে। নিশি অবাক হয়ে রেহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রেহান শান্ত গলায় বলে, বাইরে এসেছো, একদম উল্টাপাল্টা কাজ করবে না, চুপচাপ থাকবে আর শাড়ির সামনে রাখবে, বুঝতে পেরেছো? নিশি কিছু বলতে যাবে রেহানকে, তখনই রাহি ডেকে ওঠে ওকে। রেহানও হাত ছেড়ে দেয়। হাত ছাড়ার সাথে সাথে নিশি কাছে গিয়ে রাহির সাথে সাথে হাঁটতে শুরু করে। রেহানও 2 পকেটে হাত গুজে ওদের পেছন পেছন যেতে থাকে। সবাই মিলে একটা শাড়ির দোকানে এলো রেহানা বেগমের জন্য শাড়ি কিনতে। রেহান দোকানটা বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নিশির পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছে, বারবার নিশির বাহু স্পর্শ করছে ছেলেটার বাহু দিয়ে। রেহানের এটা দেখে আগুন জ্বলে ওঠে মাথায়। নিজে এখনো স্পর্শ করেনি নিশিকে, আর অন্য একজন কিনা নিশিকে এভাবে। রেহান নিজের রাগটা সংযত করে ও চায় না কোনো ধরনের সিন ক্রিয়েট করতে, তাও আবার মার্কেটে। রেহান নিশির দিকে তাকিয়ে বুঝতে পারে নিশিও খুব অস্বস্তি ফিল করছে। রেহান নিশির কাছে গিয়ে আচমকাই নিশিকে টেনে নিজের পাশে এনে দাঁড় করায়। নিশি প্রথমে ভয় পেয়ে যায় আচমকাই হাতের টান পড়াতে। নিশি রেহানের দিকে মাথা তুলে তাকাতেই রেহান বলে ওঠে,
এখানে দাঁড়াও চুপচাপ। নিশি চুপচাপ দাঁড়িয়ে থাকে। সব কিছু কেনাকাটা করে রেস্টুরেন্টে ঢুকতে যাবে, ঠিক সেই সময় রাহি রেহালা বেগমের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, মা, আমরা বরং চলে যাই। ভাইয়া আর নিশু আপু একা সময় কাটাক। কিন্তু ওরা যদি আমাদের সাথে চলে যেতে চায়? যাবে না, আমি আর তুমি ওয়াশরুমে যাওয়ার নাম করে কেটে পড়বো। আচ্ছা, তুই গিয়ে রেহানকে বল। রিহান নিশিকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকতে যাবে, তখনই রাহি এসে রিহানকে বলে, ভাইয়া, মাকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছি একটু, তুমি আর নিশু আপু গিয়ে বসো, আমরা আসছি।